নবাবী কীর্তি আর আভিজাত্যের নিদর্শন নিয়ে আপন গরিমায় উজ্জ্বল ঐতিহাসিক শহর লখনউ। মনে করা হয় রামচন্দ্রের অনুজ লক্ষণের নামানুসারে প্রাচীনকালে এই শহরের নাম ছিল লক্ষণাবতী, যা বর্তমানে ভারতের সবথেকে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের রাজধানী লখনউ। সেই নবাব এখন না থাকলেও এই শহরে প্রতিটি অলিতে গলিতে রয়ে গেছে সেই নবাবী বিরিয়ানি আর কাবাবের খুশবু। একই অঙ্গে এত রূপ নিয়ে দাঁড়িয়ে আছে যে শহর, সেখানে একবার তো ঘুরে আসতেই হবে। চলে এলাম হাওড়া স্টেশনে ট্রেন ধরতে। আমরা কিন্তু সরাসরি লখনউ যাওয়ার ট্রেনের টিকিট পাইনি, তাই আমরা রাজধানী এক্সপ্রেসে কানপুর হয়ে লখনউ যাব। কলকাতা থেকে সরাসরি লখনউ যাওয়ার ট্রেনের নাম ও সময় ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসই ভারতের প্রথম রাজধানী এক্সপ্রেস। এই ট্রেনই মাত্র 12 ঘন্টায় হাওড়া থেকে কানপুর পৌঁছে দেয়। ভোরবেলাতেই পৌঁছে গেলাম কানপুর সেন্ট্রাল স্টেশনে। স্টেশনটি সুন্দর মোঘল স্থাপত্যের আদলে তৈরি। ওখান থেকে উবের ক্যাবে চললাম লখনউ। পথে পড়ল গঙ্গার ব্রিজ। প্রসঙ্গত জানিয়ে রাখি, এখানে বেশিরভাগ গাড়ি সিএনজিতে চলে। আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 1150 টাকা। তবে এই ভাড়া কিন্তু ফিক্সড নয়। এটা লখনউ চারবাগ স্টেশন। এই স্টেশনের কাছাকাছি হোটেল নেওয়া ভালো। এই স্টেশনের পাশেই আছে মেট্রো রেলওয়ে স্টেশন। আমরা চলে এলাম আমাদের এই শহরের ঠিকানা হোটেল শেল্টারে। আমাদের এসি ডবল বেডরুমের ভাড়া পড়েছিল 1800 টাকা জিএসটি নিয়ে, সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ঘরে ছিল একটা ডবল বেড, সোফা, টিভি, আয়না, ওয়ার্ড্রোব। ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুমে সব রকম সুবিধাই ছিল। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম শহরটা ঘুরে দেখতে। এরকম ঘোড়ার গাড়ি লখনউতে খুব কমন। রাস্তার পাশেই এরকম সুন্দর সুন্দর স্থাপত্য দেখতে পাওয়া যায়। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই শহরে ঘোরার জন্য সারাদিনের জন্য গাড়ি ভাড়া করার কোনো দরকার নেই। টোটো বা অটো এবং পায়ে হেঁটেই ঘুরে নেওয়া যায় এই শহর। 30 টাকা পার হেড টোটো ভাড়া দিয়ে প্রথমে এলাম আকবরী গেট দেখতে। আকবরী গেট দেখার আগে এখানকার বিখ্যাত রহিম হোটেলে এলাম ব্রেকফাস্ট করতে। এই রেস্টুরেন্ট 133 বছরের পুরনো। আমরা কুলচা আর মাটন নিহারি অর্ডার দিলাম। তো গ্রেভিটা দেখে তো বেশ ডেলিশিয়াসই মনে হচ্ছে। এই হচ্ছে মাটনের পিস, বেশ খুবই বড় পিস। খেয়ে দেখি, এটাও বেশ টেন্ডার, মানে একটু টানলেই হাতে খুলে আসছে।
মাটনটা দেখতেই পাচ্ছেন যে কতটা টেন্ডার। আমরা সকাল সকাল এই রাহিমসের কুলচা মাটন নিহারি খেয়ে এখন যাচ্ছি আমরা আকবরী গেট দেখতে। প্রায় চলে এসেছি। বাট ওয়ান থিং একটা বলতেই হবে যে লখনউ এলে এই রাহিমসের নিহারিটা ট্রাই করতে, কারণ অপূর্ব টেস্ট। আর আমাদের দাম ছিল হচ্ছে 177, আমরা একটা কুলচা নিয়েছিলাম 17 টাকা, আর একটা হাফ প্লেট মাটন নিহারি 160। তো অসাধারণ টেস্ট। তো আমাদের প্রথম এতে চলে এসেছি। এটা ল্যান্ডমার্ক হচ্ছে, এটার নাম হচ্ছে আকবরী গেট। এটার সেরকম কোনো হিস্টোরিক্যাল সিগনিফিক্যান্স নেই, তবে এটা কেউ বানিয়েছিল আকবরের রেইনের সময়, যখন আকবর রাজত্ব করতো। জাস্ট ওনাকে ট্রিবিউট দেওয়ার জন্য এই একটা স্ট্রাকচার করা হয়েছিল। আর তার নিচে তখন থেকেই ওই চক টাইপের, বাজার টাইপের আছে। আমরা এখন চৌপাটিয়ার মোড় থেকে বাঁদিকে বেরিয়ে তহসিনগঞ্জের দিকে যাচ্ছি। ওখানেই আমাদের জুমা মসজিদটা আছে। পৌঁছে গেলাম জামা মসজিদ। আমাদের বাইরে থেকেই দেখতে হলো, কারণ এখানে যারা নামাজ পড়ে না তাদের ভেতরে প্রবেশ করার কোনো অনুমতি নেই। তো আমাদের সামনে হচ্ছে এটা জামা মসজিদ। হ্যাঁ ঠিকই, দিল্লিতেও সেম নাম আছে। ইনফ্যাক্ট এটার মানেটাও সেম, জমা হয় লোকে, সেই জন্য জামা মসজিদ বলে। আর এটাকে বানিয়েছিল মুহাম্মদ আলী শাহ। তিনি ছিলেন 3rd নবাব অফ লখনউ। তো উনি সেম দিল্লির জামা মসজিদের থেকে এটাকে একটু বেশি বড় বানাতে চাইছিলেন আর একটু বেশি গ্ল্যামারাস বানাতে চাইছিলেন, বাট ফেইল্ড হয়ে গেলেন কারণ ওনার ডেথ হয়ে গেছিলো। তারপরে এটাকে রিবিল্ড করলো ওনার ওয়াইফ। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে 1857-এ অনেক সেপাই মিউটিনির সময় অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই মসজিদে। আর আশেপাশে যারা সেটেলমেন্টসে ছিল তাদেরকে সরে যেতে হয়েছে, বোমাবাজি হয়েছিল অনেক। এইটাই এটার হিস্ট্রি। আর দেখতেই পাচ্ছেন অনেক ইসলামিক কার্ভিংস, মানে ইসলামিক স্কাল্প করা আছে, লেখা আছে। তো বলতে পারেন এগুলোকে বলা হয় ইন্ডো ইসলামিক স্ট্রাকচার। আর এটাকে বানানো হয়েছে লাখরি ব্রিক্স দিয়ে। এরপর আমরা রুমি দরওয়াজার পাশ দিয়ে গেলাম বড়া ইমামবাড়া। বড়া ইমামবাড়া প্রথমে গেলাম কারণ প্রবেশের যে টিকিট কাটবো সেই একই টিকিটে আমরা ঘুরে নিতে পারবো ছোটা ইমামবাড়া ও পিকচার গ্যালারি। পৌঁছে গেলাম বড়া ইমামবাড়া। এখানে ভেতরে ক্যামেরা, ব্যাগ কিন্তু অ্যালাউড নয়। ব্যাগ, ক্যামেরা ইত্যাদি জমা রেখে ভেতরে প্রবেশ করতে হবে।
ব্যাগ জমা রাখার জন্য এখানে ব্যাগ প্রতি 10 টাকা করে টিকিট কাটতে হবে। এখানে এন্ট্রি ফিস 50 টাকা পার হেড। এখানে ঘোরার জন্য অবশ্যই কিন্তু গাইড নিতে হবে। গাইড চার্জ 150 টাকা। ইমামবাড়ার ভেতরে মোবাইলেও ছবি তোলা নিষেধ। এই ইমামবাড়া তৈরি করেছিলেন আওয়াধের চতুর্থ নবাব আশরাফুদ্দৌলা। উনি খুব দয়ালু ছিলেন। সবার মঙ্গলের জন্য তিনি ইমামবাড়া তৈরির কাজ শুরু করেন। দিনের বেলায় গরিব মানুষেরা এর প্রস্তুতির কাজ শুরু করেন এবং রাতের বেলায় ধনী ব্যক্তিরা সেই নির্মাণ কাজ ভাঙতে থাকেন। এই কাজের জন্য তিনি ধনী গরিব দুই শ্রেণীকেই অর্থ দিতেন। এই বড়া ইমামবাড়া নির্মাণ শেষ হলে এলাকার মানুষজন তার সম্বন্ধে বুঝতে পারেন এবং তখন থেকেই একটা কথা প্রচলিত আছে, জিসকো না দে আল্লাহ উসকো দে আশরাফুদ্দৌলা। এই ইমামবাড়ার ভেতরেই আছে বিখ্যাত ভুলভুলাইয়া। ইমামবাড়া তৈরির সময় এর কোনো পিলার ছিল না, তাই এই বিল্ডিংয়ের স্থায়িত্ব দিতে তৈরি হয় বিভিন্ন টানেল। টানেল তৈরির পর সাধারণ লোকে যখন এখানে এসে হারিয়ে যেতে লাগলো, তখন তারা এর নাম দেন ভুলভুলাইয়া। এখানে নিচ থেকে ওপরে যাওয়ার 1024টা রাস্তা আছে। এখানে তখনকার দিনে নবাব সৈন্যরা লুকিয়ে লুকিয়ে পাহারা দিত। ইমামবাড়ার ছাদ থেকে লখনৌ শহরের দৃশ্য এক কথায় অনবদ্য। এবার এলাম বাউলি দেখতে। গোমতী নদী থেকে বিভিন্ন টানেলের মাধ্যমে এখানে জল সঞ্চয় করা হতো। শুধু তাই নয়, নবাবের ধন সম্পত্তিও এখানে লুকিয়ে রাখা হতো। এই বড়া ইমামবাড়া ঘুরতে 2 থেকে 3 ঘন্টার সময় লাগবে। এক্কা গাড়ি করে চললাম ছোটা ইমামবাড়া দেখতে। ভাড়া পড়েছিল 100 টাকা। এক্কা গাড়ি চড়ে বেশ একটু অন্যরকম লাগছিল। রুমি দরওয়াজা, ঘণ্টিঘর, 7 খণ্ডের পাশ দিয়ে আমরা চললাম ছোটা ইমামবাড়ার দিকে। এসে পৌঁছলাম ছোটা ইমামবাড়া। এখানে ব্যাগ অ্যালাউ হলে ক্যামেরা অ্যালাউ না। বড়া ইমামবাড়া না গিয়েও এখানে আসা যায়। সেক্ষেত্রে আপনাকে 20 টাকা পার হেড টিকিট কাটতে হবে। এখানেও গাইড নিতে পারেন। গাইড চার্জ 100 টাকা। এটি তৈরি করেছিলেন আওয়াধের নবাব মোহাম্মদ আলী শাহ। এর ভেতরেই তাজমহলের একটি রেপ্লিকা আছে। এই বিল্ডিংকে প্যালেস অফ লাইটসও বলে। নবাবরা মাছকে খুব শুভ বলে মনে করতেন, তাই আওয়াধের নবাবদের বিভিন্ন স্থাপত্যে মাছের প্রতিকৃতি বা স্ট্যাচু আছে এবং আজও উত্তরপ্রদেশ সরকারের প্রতীক মাছের ছবি। ছোটা ইমামবাড়া দেখে আমরা এগিয়ে চললাম 7 খণ্ডের দিকে। এই স্থাপত্যটি তৈরি করেন মোহাম্মদ আলী শাহ। 7 খণ্ড বা 7 তলা হিসেবে তৈরি শুরু হলেও এতে মাত্র কিন্তু 4টি খণ্ড আছে। ছোটা ইমামবাড়ার ওই যে স্কোয়ারটা ছিল, ওখানের এই দরজাটা থেকে বেরিয়ে প্রথমে বাদিকেই পড়বে 7 খণ্ড। এই আমার পেছনে যে মনুমেন্টটা রয়েছে, আমরা ভেতরে ঢুকবো। আর ওই দিকে রয়েছে আমাদের হুসেনাবাদ ক্লক টাওয়ার, আর ওই সামনে রুমি দরওয়াজা। নবাবের হঠাৎ মৃত্যুর ফলে এই স্থাপত্যটি আর সম্পূর্ণ করা যায়নি। আমরা এবার পিকচার গ্যালারির দিকে যাচ্ছি। সেটা হচ্ছে এই দিকে 7 খণ্ড আছে,
সাতখান্ডের থেকে যে রাস্তাটা গেছে সাতখান্ডের পাশ দিয়ে, সেই রাস্তাটা দিয়ে আমরা এখন পিকচার গ্যালারির দিকে যাচ্ছি। পিকচার গ্যালারির মধ্যে ক্যামেরা বা ফোন কিছুই অ্যালাউড নয় বলে এর ছবি দেখাতে পারলাম না। এর ভেতরে অনেক দুষ্প্রাপ্য ছবি আছে, যেগুলো হচ্ছে 3D ছবি। এরপর আমরা এলাম ক্লক টাওয়ার বা ঘণ্টি ঘর দেখতে। এটি তৈরি করা হয়েছিল হুসেনাবাদ ট্রাস্টের দ্বারা। এই ক্লক টাওয়ার তৈরি করা হয়েছিল ফার্স্ট লেফটেন্যান্ট গভর্নর অফ আওয়াধ স্যার জর্জ কুপারের আগমনকে স্মরণীয় করে রাখতে। এটি তৈরি করা হয়েছিল লন্ডনের বিগ বেন ক্লক টাওয়ারের রেপ্লিকা হিসেবে। এটি ভিক্টোরিয়ান অ্যান্ড গথিক স্ট্রাকচার। এদিকে হুসেনাবাদ ক্লক টাওয়ার, ডান দিকে সোজা গেলে ওইদিকে রুমি দরওয়াজা, আর এদিকে পেছনে গেলে আমাদের ছোটাই মন্দির। পৌঁছে গেলাম রুমি দরওয়াজা। এটি তৈরি করেছেন নবাব আসাদুদ্দৌলা। একে টার্কিশ গেটও বলা হয়। এটি এখন সংস্কারের কাজ চলছে। বড়া ইমামবাড়া পাশ দিয়ে পৌঁছলাম তিলিওয়ালি মসজিদে। এটি গোমতী নদীর ধারে অবস্থিত। তার পাশেই চলে এলাম গোমতী নদীর ওপর রেড ব্রিজে। ব্রিজটি দেখতে বেশ সুন্দর। সারাদিন ঘুরে খুব খিদে পেয়ে গিয়েছিল। চলে এলাম 55 বছরের পুরনো লখনৌয়ের বিখ্যাত ইদ্রিস বিরিয়ানি, আওয়াধি বিরিয়ানি টেস্ট করতে। লখনৌ এলে বিরিয়ানি অবশ্যই ট্রাই করবেন। তোলা হয় প্রচন্ড গরম, খুব ভালো হয়। তারপর একটু রেস্ট নিয়ে চলে আসুন লখনৌর বিখ্যাত চিকনের কাজ দেখতে এবং কেনাকাটিও করতে পারেন। यहाँ पर आपको लेडीज सूट, कुर्ती, साड़ी, नाइटी, बच्चों के आइटम, जेंट्स कुर्ते सब यहाँ पर आपको रिजनेबल रेट में मिलेंगे। हमारे पास जो कुर्ती की स्टार्टिंग रेंज है वो 350 से है, और 350 से लेकर के आपको कुर्ती करीब करीब 9000 तक की मिलेगी। ऐसे सूट में भी स्टार्टिंग है, वो आपको 1050 से लेकर के और 15000 तक सूट मिलेगा। साड़ी भी आपको नॉर्मल रेंज से ही मिलेगी, 1000, 1200, 1500 से अच्छी मिल जाएगी साड़ी। এরপর আমরা লখনৌয়ের বিধানসভার পাশ দিয়ে গোমতী নদীর ধারে এলাম। রাতের আলোয় বিধানসভা ভবন খুব সুন্দর দেখতে লাগছে। পৌঁছে গেলাম বি.আর. আম্বেদকর সামাজিক পরিবর্তন স্থল দ্বার দেখতে। এখানে গোমতী নদীর ওপর লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়, কিন্তু এখন কিন্তু বন্ধ আছে।
গোমতী নদীর ব্রিজ থেকে রাতের আলোয় এই গেটকে খুব সুন্দর লাগছিল। এখান থেকে টোটোতে বা মেট্রো করে চারবাগ স্টেশনের কাছে হোটেলে চলে এলাম। আজ এই পর্যন্তই। সামনের শুক্রবার আবার দেখা হবে পরের পর্ব নিয়ে।